দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দাবার বোর্ডে গত কয়েকদিনে এমন কিছু রুদ্ধশ্বাস ও রহস্যময় ঘুঁটি চালাচালি শুরু হয়েছে, যা ঢাকার রাজপথ থেকে শুরু করে দিল্লির সাউথ ব্লক পর্যন্ত এক বিশাল মনস্তাত্ত্বিক আলোড়ন সৃষ্টি করেছে। আজ 2026 সালের জুনে দাঁড়িয়ে ইতিহাসের অদ্ভুত এক হাড় হিম করা পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রায় 2 দশক আগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন বেইজিংয়ের সাথে একটি মেগা কৌশলগত ও সামরিক চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে চীন সফরে গিয়েছিলেন, ঠিক তখনই সফরের দ্বিতীয় দিন অর্থাৎ 2005 সালের 17 আগস্ট মাত্র আধ ঘন্টার ব্যবধানে সারা বাংলাদেশের 64 জেলায় একযোগে ফ্রিজ বোমা ব্লাস্ট করে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল উগ্রপন্থী জেএমবি। সেই হামলায় এদেশের ইসলাম কায়েম হোক বা না হোক, দিল্লির মাস্টার প্ল্যানে চীনের সাথে বাংলাদেশের সেই ঐতিহাসিক মেগা সামরিক ও অর্থনৈতিক চুক্তিটি তাৎক্ষণিকভাবে ভেস্তে গিয়েছিল। আর খালেদা জিয়া সফর স্থগিত করে দ্রুত দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। ঠিক সেই ঘটনার 2 দশক পর ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফরে আগামীকাল চীন যাচ্ছেন তারই উত্তরসূরি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ইতিহাসের কি অমোঘ নিয়ম, এই মেগা সফরের ঠিক 48 ঘন্টা আগে ঢাকার বুকে হঠাৎ করেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে নামিয়ে দেওয়া হয়েছে কট্টরপন্থী হিন্দু এবং কট্টরপন্থী মুসলিম উভয় ধারার কিছু উগ্র ফ্রেঞ্চ গ্রুপ বা প্রান্তিক সংগঠনকে। এক পক্ষ হঠাৎ করে সংখ্যালঘুর অধিকারের দোহাই দিয়ে রাজপথে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ ধ্বংসের হুঙ্কার দিচ্ছে, আর অন্য পক্ষ সেই হিন্দুদের বিরুদ্ধে মাঠে নেমেছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর চীন সফরে ঠিক কাউন্টডাউনের মুহূর্তে উগ্রবাদের এই ডাবল সাইডেড উত্থান কোনো আকস্মিক বা কাকতালীয় ঘটনা নয়। বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ আর উগ্র তাকফিরি মতবাদের এই অদ্ভুত প্যারালাল মবের সুতোটি মূলত বাধা রয়েছে এক সুনির্দিষ্ট জায়গায়, দিল্লি। এরা কেউ আসলে সংখ্যালঘু বা ইসলামের দাওয়াত দিচ্ছে না, এরা রাজপথে আক্ষরিক অর্থেই বাস্তবায়ন করছে দিল্লির নোংরা ভূরাজনৈতিক দাওয়াত। দিল্লি কখনোই সহজে বাংলাদেশকে তাদের একচেটিয়া গ্রিপ বা নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে চায় না। তাই সফরের ডেট যত এগিয়ে আসছে, ভারতের সাউথ ব্লকের নীতি নির্ধারকরা যে কতটা ডেসপারেট হয়ে উঠেছেন তা সীমান্ত ও ঢাকার রাজপথে তাদের এই প্রক্সি মুভমেন্ট দেখলেই স্পষ্টভাবে বোঝা যায়। আসলে দিল্লির এই নজিরবিহীন চোখরাঙ্গানি আর ডেসপারেট হওয়ার পেছনে রয়েছে এক বিশাল কৌশলগত আতঙ্ক। দীর্ঘ 20 বছর পর বাংলাদেশের কোনো স্বাধীন সরকার চায়নার সাথে প্রতিরক্ষা ও অবকাঠামোগত মেগা চুক্তি সই করতে যাচ্ছে। বেইজিং সূত্র এবং আন্তর্জাতিক ডিফেন্স জার্নালগুলোর খবর অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য চীনের কাছ থেকে প্রায় $2.2 বিলিয়ন মূল্যের অত্যাধুনিক 4.5 জেনারেশনের 20টি জে-10C মাল্টিরোলার ফাইটার জেট বা ভিগোরাস ড্রাগন ক্রয়ের চুক্তিটি এই সফরেই চূড়ান্ত রূপ পেতে পারে। শুধু তাই নয়, দিল্লির তীব্র আপত্তির তোয়াক্কা না করেই তারেক রহমান ইতিমধ্যে একনেকের মাধ্যমে বাংলাদেশে একটি অত্যাধুনিক মিলিটারি বা সামরিক কারখানা স্থাপনের জন্য চীনকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে দিয়েছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজটিও সম্পূর্ণভাবে চীনের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত তোড়জোড় চলছে। এর বাইরে প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম সেরা তুর্কি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়রাক্তারকে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের ইতিবাচক গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এবং সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে JF-17 ব্লক থান্ডার ফাইটার জেটের অ্যাডভান্সড সিমুলেটর গিফট অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছে বাংলাদেশ। বাংলাদেশের এই সম্পূর্ণ স্বাধীন ও বাংলাদেশ ফার্স্ট ডক্ট্রিনের সামরিক আধুনিকায়ন দিল্লির বুকে এক চরম ভীতি ও বেষ্টনী বা আতঙ্ক তৈরি করেছে, যার ফলেই সপ্তাহখানেক আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এক চতুর ও মনস্তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল তারেক রহমান বা বিএনপি সরকার ভারতের উপর খুশি নয়। কিন্তু এই শিরোনামের আড়ালে বিশ্লেষকদের আসল চালাকিটি ধরে ফেলেছে সচেতন মহল। এর প্রকৃত শিরোনাম হওয়া উচিত ছিল বিএনপি সরকারের ওপর খুশি নয় ভারত। কিন্তু দিল্লি কেন নতুন এই সরকারের ওপর এত ক্ষুব্ধ? এর একমাত্র এবং মূল কারণ হল হাসিনা ফ্যাক্টর। ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় নরমালাইজ বা পুনর্বাসন করতে চায়। তারা প্রস্তাব দিয়েছিল প্রয়োজনে হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের অন্য যে কোনো XYZ ক্যাডারকে দিয়ে
দলটিকে পুনরুজ্জীবিত করা হোক এবং তাদের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। কিন্তু ভারতের এই মেগা ডিল ও চতুর প্রস্তাবে সম্পূর্ণ সাইলেন্ট মোড বা নীরবতা অবলম্বন করেছেন তারেক রহমান। আর আন্তর্জাতিক কূটনীতিতে নীরবতা সবসময়ই সম্মতির লক্ষণ নয়, অনেক সময় এটি চরম ও অনমনীয় অসম্মতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তারেক রহমানের এই সাইলেন্ট মোড দিল্লির একদমই পছন্দ হয়নি। উল্টো তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করে সন্ত্রাস বিরোধী আইনে সাজার কঠোর বিধান রেখে আইন পাশ করে ভারতের মুখের উপর চরম থাপ্পড় কষিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট পলিসি হল, ফ্যাসিবাদী হাসিনাকে ভুলে যাও, যদি কোনো ডিল করতে হয় তবে সরাসরি আমার সাথে করো। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, এই সত্যটি সবার আগে তোমাদের মেনে নিতে হবে। কিন্তু দিল্লি তাদের এই 5 বছরের করদ্রাজ্য বা দাসত্বের গ্রিপ থেকে ঢাকাকে এভাবে মুক্ত হতে দিতে কিছুতেই রাজি নয়। আর ঠিক এই অনমনীয়তার খেসারত হিসেবেই বাংলাদেশের ওপর শুরু হয়েছে দিল্লির সেই চেনা ও পুরনো জাউরামি বা নোংরা খেলা। হঠাৎ করেই সীমান্তে বিএসএফের মিলিটারি প্রেসার এবং পুশ ইনের অপচেষ্টা আশঙ্কাজনকভাবে বাড়ানো হয়েছে। পাহাড়ে নতুন করে কুকি চীন বা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে ঝামেলা পাকানোর স্ক্রিপ্ট লেখা হচ্ছে। আর ওদিকে ইসকনের মতো উগ্র ফ্রিঞ্জ গ্রুপগুলোকে রাজপথে নামিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর নগ্ন চেষ্টা চলছে। ইতিহাস সাক্ষী এই নোংরা খেলা ভারত এর আগেও খেলেছে। জিয়াউর রহমানের আমলে যখন দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ দিল্লির যুদ্ধজাহাজের মুখোমুখি বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তখন জিয়াকে পাহাড়ে একদিনের জন্য শান্তিতে থাকতে দেওয়া হয়নি। মাসে একটা করে মিলিটারি কু বা বিদ্রোহের ছক তৈরি করা হতো ওপার থেকে, আর জিয়া অত্যন্ত দৃঢ়তার সাথে সেগুলো দমন করতেন। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে বাংলাদেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় জিয়াউর রহমানকে নির্মমভাবে খুন হতে হয়। আরও ভয়ঙ্কর সত্য হল, জিয়া যে খুন হয়েছেন এই খবর বাংলাদেশের কোনো মিডিয়া জানার আগেই দিল্লির সরকারি ও মূলধারার মিডিয়াগুলো তা বিশ্বজুড়ে ফ্লাশ করে দিয়েছিল, যা প্রমাণ করে সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আসলে কারা ছিল। আজ তারেক রহমান যদি নিজের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে চীনের এই মেগা সফর বাতিল করতেন এবং দিল্লির দরবারে কিংবা রাম মন্দিরে গিয়ে মাথা ঝুঁকিয়ে আসতেন, তবে বাংলাদেশে চলমান এই কৃত্রিম ক্রাইম বা ক্রাইসিসগুলোর একটুও আজ দেখা যেত না। কিন্তু প্রশ্ন হলো, এই বৈশ্বিক ও ভূরাজনৈতিক সংকটের জন্য কি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দোষ দেওয়া উচিত নাকি ধন্যবাদ দেওয়া উচিত? দেশের সচেতন ও দেশপ্রেমিক জনগণ এখনই তাকে অন্ধ ধন্যবাদ দিতে রাজি। ধন্যবাদ তখনই দেওয়া হবে যখন দেখা যাবে রহমান সাহেব একজন প্রকৃত স্টেটসম্যান বা দূরদর্শী রাষ্ট্রনায়কের মতো দিল্লির এই নোংরা প্রেসার এবং প্রক্সি ক্রাইসিসগুলোকে কোনো প্রকার মাথা না ঝুঁকিয়ে অত্যন্ত সফলভাবে ম্যানেজ এবং দমন করতে পেরেছেন। দিল্লির তৈরি করা ইসকন কিংবা উগ্র তাকফিরি ব্ল্যাক ফ্ল্যাগের মতো যত রাজনৈতিক ও উগ্রবাদী দোকানপাট এদেশের মাটিতে গজিয়ে উঠেছে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সেগুলোকে চিরতরে উপড়ে ফেলার এখনই উপযুক্ত সময়। সংকটের সমাধান দিল্লির দালালি করে মাথা ঝুঁকিয়ে হয় না, তার সমাধান হয় রাজপথে বুক চিতিয়ে শত্রুর নাটাই কেটে দেওয়ার মাধ্যমে। চীনের এই সফল মেগা সফরই হবে দিল্লির সেই নগ্ন আধিপত্যের কফিনে শেষ পেরেক। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান কি পারবেন শেষ পর্যন্ত ইন্ডিয়ার রক্তচক্ষু উপেক্ষা করে চীন সফর সফল করতে? যার মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।